চাহিদা মতো গ্যাস মিলছে না। রাজধানীর বেশ কিছু এলাকার বাসাবাড়ি ও সিএনজি স্টেশনে বেড়েছে গ্রাহক ভোগান্তি। সংকট থাকলেও তা সীমিত, বলছে তিতাস। আগামী অর্থবছরে ব্যক্তিখাতে বিনিয়োগ জিডিপির 23% উন্নীত করার লক্ষ্যমাত্রা। গ্যাস বিদ্যুৎ সংকট নিরসন না হলে কাটবে না স্থবিরতা, বলছেন অর্থনীতিবিদরা। অরক্ষিত হয়ে পড়েছে রাজশাহী নগরী সংলগ্ন পদ্মার পাড়। ভিটেমাটি হারানোর শঙ্কায় নদী পাড়ের মানুষ। চলছে বাঁধ সংস্কার, জানালো পানি উন্নয়ন বোর্ড। এবং সারা দেশে বিপণী বিতানগুলোতে জমে উঠছে ঈদের কেনাকাটা। নরসিংদীর জামদানি পল্লীতে কারিগরদের এখন রাত দিন ব্যস্ততা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আর আপনার সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। গ্যাস সংকটে পড়েছে রাজধানীর বেশ কিছু এলাকার মানুষ। বাসা বাড়িতে রান্নার গ্যাস ছাড়াও চাহিদা মাফিক চাপ মিলছে না সিএনজি স্টেশনগুলোতে। এই কারণে বেশিরভাগ পাম্পে যানবাহনের সারির সঙ্গে দীর্ঘ হচ্ছে অপেক্ষার সময়। তবে তিতাসের দাবি সংকট সীমিত। আতিকুর রহমান তমালের রিপোর্ট। অপেক্ষার সময় যেন কাটতেই চায় না, কিন্তু যত বিরক্তিরই হোক না কেন চাকরি তো বাঁচাতে হবে। এ কারণে ডিউটি শুরুর অন্তত 2 ঘন্টা আগেই ড্রাইভার ফয়সালকে গ্যাস নিতে পাম্পের লাইনে দাঁড়াতে হয় প্রতিদিনই। ম্যাডামদের কাছে কৈফিয়ত দিতে মনে করেন আমগো দফা ঠান্ডা, ওনারা বিশ্বাসই করে না 2-2.5 ঘন্টা। তা আমাদের যেই একটা অবস্থা, আল্লাহ, আমি আর এই চাকরি করবো না ঈদের পর, আল্লাহ দিবা। গ্যাসের চাপ কম থাকায় চলতি রমজানে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে এমন দুর্ভোগ এখন অনেকটাই স্বাভাবিক। 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়াই থাকতো, আমার তো জমা দিতে হয়, পেশেন্টার তো নাইমা যায়। প্রেশার না থাকার কারণে গাড়ি রাখতে দিলাম দাঁড়া করিয়া, ইঞ্জিন মেশিন বন্ধ করে দিলে। শুধু চালকেরাই নন, একই কারণে ভুগছেন পাম্প মালিকেরাও। কিছু কিছু জায়গাতে গ্যাসের প্রেশার কম হলে একটা সমস্যা যেটা হয়, আমাদের যে প্রোডাকশন ক্যাপাসিটি সেটা কিন্তু কমে যায়। এক জায়গায় সাপ্লাইয়ের ক্ষমতা কমে যাচ্ছে এবং আরেক জায়গায় যেহেতু কম সময়ের মধ্যে সবাইকে দিতে হয়, এই জন্য কিউ হয়ে যাচ্ছে। সিএনজি পাম্পগুলোর মতো অতটা প্রকট না হলেও গ্যাস সংকট আছে রান্নাঘরে। আর তাই অনেক রান্নাঘরের মতো এই রান্নাঘরেও পাইপলাইনে গ্যাস না থাকায় রান্নার কাজ চলছে এলপি গ্যাসে। পাম্পে যখন ভুগছে চালক আর মালিকরা, তখন নাখালপাড়ার এই বাসায় চুলা জ্বলছে টিম টিম করে। রাজধানীর বেশ কয়েকটি এলাকাতেও একই অবস্থা। গ্যাস একবারই কম, সিলিন্ডার ব্যবহার করি না পারি। রাজধানীর সামান্য কিছু পকেটে সংকট আছে, তবে তা সীমিত, এমন দাবি কর্তৃপক্ষের। অন্যদিকে সিএনজি স্টেশনে গাড়ির চাপের বিষয়ে তাদের মত, রমজানে বেশি সময় ধরে পাম্প বন্ধ থাকায় সকালে গাড়ির সারি দীর্ঘ হচ্ছে। কিছু কিছু জায়গায় ক্লাস্টারস অফ সিএনজি স্টেশন থাকাতে ওই সময়গুলিতে একটু সামান্য কিছু প্রেশার প্রবলেম হইতে পারে, তবে ওইটার কোনো লো প্রেশার বলবো না ওইটা। আর ডোমেস্টিকে আমাদের এমন একটা কমপ্লেন আমরা এখনো পর্যন্ত পাই না। তিতাসের দাবি, আগের রমজানগুলোর তুলনায় এবার রমজানে গ্যাসের চাপ এবং সরবরাহ দুইই ভালো। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। 2016-17 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সরকার ব্যক্তি খাতের বিনিয়োগ জিডিপির 23.3% করার লক্ষ্যমাত্রা নিয়েছে। তবে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের মতে গ্যাস বিদ্যুৎ সংকট নিরসন এবং ব্যয় না কমালে ব্যক্তিখাতে বিনিয়োগের স্থবিরতা কাটবে না। এই সংকটের সমাধান না হওয়া পর্যন্ত সরকারের নেওয়া প্রকল্পগুলো সময়মতো শেষ করার আহ্বান জানিয়েছেন তারা। হাজিরা শুরুর রিপোর্ট। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকার পরেও চলতি অর্থবছরে বাড়েনি বেসরকারি বিনিয়োগ। বর্তমানে মোট বিনিয়োগ বেড়ে জিডিপির 28.9% হলেও কয়েক বছর ধরে ক্রমাগত কমছে ব্যক্তিখাতে বিনিয়োগ। এজন্য বাজেট বক্তৃতায় হতাশা ব্যক্ত করে অর্থমন্ত্রী বলেন, উচ্চ প্রবৃদ্ধি অর্জনে ব্যক্তিখাতে বিনিয়োগ 27% উন্নীত করতে হবে। এক্ষেত্রে বিনিয়োগের বাধা নিরসনের সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে আশার আলো দেখান তিনি। স্বীকার করতে দ্বিধা নেই যে এই ব্যক্তি মালিকানা খাতে বিনিয়োগ কয়েক বছর ধরেই 21-22% মধ্যে সীমিত আছে। ব্যক্তি বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করার জন্য, জ্বালানি ঘাটতি সমাধানের জন্য এলএনজির আমদানি করছি।
অর্থনীতিবিদদের মতে ব্যক্তি খাতের নতুন বিনিয়োগ বাড়াতে বিনিয়োগ ব্যয় ও প্রক্রিয়াগত জটিলতা কমানোর পাশাপাশি স্বল্প সুদে নতুন উদ্যোক্তাদের ঋণ দিতে হবে। রেজিস্ট্রেশনের জন্য যে সমস্ত ফি সেগুলো যেমন বাড়ছে, একইভাবে কমপ্লাই করবার জন্য এখন অনেক ধরনের নতুন নতুন প্রয়োজন পড়ছে তাদের বিনিয়োগে আসার প্রাক শর্ত হিসেবে, সেটিও তাদের ক্ষেত্রে নতুন বিনিয়োগকারীদেরকে বিনিয়োগে নিরুৎসাহ করছে। তবে ব্যবসায়ীরা বলছেন দেশি বিদেশি নতুন বিনিয়োগ আকর্ষণে জ্বালানি অনিশ্চয়তা দূর করার পাশাপাশি সরকারি গৃহীত অবকাঠামোগত প্রকল্পগুলো দ্রুত শেষ করতে হবে। যতক্ষণ পর্যন্ত একটা শিল্পের মালিক এনার্জির কনফার্মেশন না পাবে মেশিন চালাবে কি করে? যতক্ষণ পর্যন্ত এলএনজি না আসছে আমাদেরকে 5 থেকে 6 টাকার মধ্যে পাওয়ার দেওয়া। বিদেশি বিনিয়োগকারীরা আসতে চায় না কিন্তু ব্রোকারেসির কারণে। সরকার প্রত্যেকটা প্রজেক্টই কিন্তু নির্দিষ্ট সময় শেষ করতে পারছে না এবং আমরাও পিছিয়ে পড়ছি। এছাড়া বাজেটে পূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে কর রেয়াতের সুবিধা কমানোয় বিনিয়োগ নিরুৎসাহিত হবে বলে মত ব্যবসায়ীদের। রিইনভেস্টমেন্টের ক্ষেত্রে ডিভিডেন্ডের থেকে যে ছাড়গুলো ছিল এবং যে সহায়কভাবে আপনার ইনভেস্টমেন্ট করার সুযোগগুলো ছিল সেগুলোকে এবছর সরিয়ে ফেলা হয়েছে। তো এগুলো কিন্তু সবই অ্যাকচুয়ালি একটু ডিসকারেজিং হয়ে যায় নতুন ইনভেস্টমেন্টসের ক্ষেত্রে। সিপিডির মতে ব্যক্তি খাতে বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে ৮০,০০০ কোটি টাকার অতিরিক্ত বিনিয়োগ লাগবে। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। গার্মেন্টস শিল্পের মতো দেশের আইটি খাতকেও করমুক্ত রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস বেসিস। শনিবার কারণ বাজারে বেসিসের নিজস্ব কার্যালয়ে আয়োজিত বৈঠকে এ দাবি জানানো হয়। অনুষ্ঠানে 2024 সাল পর্যন্ত ই কমার্স ও অনলাইন শপিং খাতকে আয়করমুক্ত রাখারও দাবি জানান বক্তারা। 2016-17 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আইসিটি খাতে বিভিন্নভাবে করারোপ করা হচ্ছে বলে জানিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। আইসিটির ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো এভাবে হয়রানির শিকার হলে ক্ষতিগ্রস্ত হবেন উদ্যোক্তারা। তাই উদীয়মান এ খাতের সম্প্রসারণে গার্মেন্টস শিল্পের মতো দীর্ঘমেয়াদে করমুক্ত রাখার দাবি জানান তারা। গার্মেন্টস তো 30 বছর এক জায়গায় আসছে, আমাদের কিছু 30টা বছর দেওয়া হোক না কেন? আমাদেরকে ট্যাক্স বাড়ানোর জন্য অনলি 5 বছর দেওয়া হচ্ছে বা ট্যাক্স এক্সেম্পট 10 বছর দেওয়া হচ্ছে, কেন 20 বছর না? 2015-16 অর্থ বছরে ই কমার্স বা অনলাইনে পণ্য বিক্রির ক্ষেত্রে 2024 সাল পর্যন্ত কোনো ভ্যাট প্রযোজ্য হবে না এমন ঘোষণা থাকলেও প্রস্তাবিত বাজেটে এ খাতে ভ্যাট যুক্ত হচ্ছে। এতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমি তো জানি না যে আমাকে ভ্যাট ট্যাক্স কিভাবে আমি লিপিবদ্ধ করব, কিভাবে জানি আমার অ্যাকাউন্টস কিভাবে মেনটেন করব। আপনি এই ট্রেনিংটা আমাকে দেন, যেভাবে তুমি করবা তাহলে সম্ভব। এদিকে ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিদেশি সফটওয়্যার কোম্পানিগুলো কাজ করার ক্ষেত্রে আলাদা কর কাঠামো নির্ধারণের দাবি জানান বক্তারা। এছাড়া লোকাল ইন্ডাস্ট্রিগুলো এগিয়ে নিতে সাবসিডি দেওয়ার পরামর্শও দেন তারা। সরকারের লোকাল কোম্পানিগুলোকে একটা সাবসিডাইজ দেওয়া উচিত অথবা ট্যাক্সের করে এমন একটা কিছু করা উচিত যাতে লোকাল কোম্পানিগুলো এই ব্যবসাগুলো নিতে পারে। সরকারের বিভিন্ন পরিকল্পনা থাকলেও আইসিটির জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকায় অনেক পরিকল্পনাই ব্যাহত হচ্ছে বলে জানায় আইসিটি বিভাগ। লং টার্ম পলিসি এই জায়গাটাতে জোর দেওয়া দরকার। এই বছরের বাজেট এক ধরনের, আগের বছরের বাজেট এক ধরনের। আমরা একটা দীর্ঘমেয়াদী ট্যাক্সেশন এন্ড বাজেটারি পলিসি মনে হয় দরকার, বিশেষ করে আইটি খাতের জন্য। তথ্য প্রযুক্তি খাত সমৃদ্ধতায় বিশেষজ্ঞ তৈরি করতে হলে গবেষণায় নির্দিষ্টভাবে অর্থ বরাদ্দ দেওয়ার দাবি আলোচকদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে তৈরি পোশাক ও বস্ত্র খাতে উৎসে কর 1.5% থেকে 0.3% নামিয়ে আনার দাবি জানিয়েছে বিজেএমএ সহ সংশ্লিষ্ট 5টি সংগঠন। শনিবার বিজেএমএ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষে এই দাবি জানায় বিজেএমএর সভাপতি সিদ্দিকুর রহমান। এ সময় তিনি বলেন, একটি কারখানা শ্রমিকদের মজুরি, বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধ সহ বিভিন্ন খাতে ব্যয় করার পর মাত্র 3% মুনাফা অর্জন করে। এ অবস্থায় তৈরি পোশাক ও বস্ত্র খাতে 1.5% হারে উৎসে কর নির্ধারণ করা হলে নতুন শিল্পায়ন নিরুৎসাহিত হবে। এছাড়া প্রতিযোগিতায় সক্ষমতা ধরে রাখতে কর্পোরেট কর 10% করারও দাবি জানান তারা। কারখানাটি শ্রমিকদের মজুরি দেয়া, বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধ করা, পরিবহন খাতে ব্যয় করা সহ বিভিন্ন খাতে ব্যয় করার পর যদি এভারেজে 3% মুনাফা অর্জন করতে পারে, সেই কারখানাটির জন্য 1.50% হারে উচ্চে কর কর্তন অত্যন্ত কঠিন। পোশাক ও বস্ত্র শিল্পের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখার জন্য উচ্চে আয়কর কর্তনের হার 2014-15 অর্থ বছরের ন্যায় 0.30% হারে নির্ধারণ করুন, আর তা যদি সম্ভব না হয় তাহলে বর্তমানের ন্যায় 0.60% বহাল রাখুন।
অরক্ষিত হয়ে পড়েছে রাজশাহী নগরীর পদ্মাপাড়ের জীবন। ভাঙতে শুরু করেছে পদ্মার শহরমুখী তীরের অনেক স্থান। এতে ভিটেমাটি হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছে নদীপাড়ে মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে পর্যায়ক্রমে বাঁধ সংস্কারের কাজ চলছে। হাবিবুর রহমান পাপুর ছবিতে রাকিব হাসানের রিপোর্ট। বর্ষার শুরুতেই মৃতপ্রায় পদ্মায় পানি বাড়তে শুরু করেছে। গেল বছর প্রবল স্রোতে বহু স্থানে ঘরবাড়ি হারিয়েছে পদ্মাপাড়ের মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানায় পদ্মাপাড়ে ৮০ দশকে বেড়িবাঁধ নির্মাণ করা হয়। এরপর ২০০০ সালে বাঁধটিকে কনক্রিটের ঢালাই করা হয়। এরপর গত ১৫ বছরে পদ্মার তীর সংস্কারের কোনো কাজ হয়নি। এতে নদীর পানি বৃদ্ধির শুরুতেই ভাঙনের মুখে পড়েছে বাগান, ফসলি জমি সহ ঘরবাড়ি। জমি আছে কি ভেঙে চলে যায়, আমরা কোন দিকে যাবো? আমাদের কোনো আধার নাই। রাত্রে ঘুমিয়ে থাকি, খুব ভয়, আমরা ঘুমিয়ে থাকি, খুব আতঙ্কের ভিতরে ঘুমিয়ে থাকি। বড় আরো বাদ দেওয়া উচিত ওই বছরের ওখানে, নাইলে শহরটা খুব তাড়াতাড়ি ভেঙে যেতে পারে যে কোনো সময়তে। অল্প কিছুদিনেই ফুলে ফেপে উঠবে পদ্মা, তাই স্থায়ী কাজগুলো শুষ্ক মৌসুমেই নির্মাণের পরামর্শ এই বিশেষজ্ঞের। শুষ্ক মৌসুমে যখন আমরা মেইনটেন্যান্সটা করব, তখন সেই কাজটা যতটা নিখুঁতভাবে সুন্দরভাবে হবে, বর্ষা চলাকালীন নিশ্চয়ই অতটা ভালোভাবে সেটা হওয়ার কথা না। তবে জেলার পানি উন্নয়ন বোর্ডের এই শীর্ষ কর্মকর্তার দাবি, সঠিক সময়ে তীর সংরক্ষণের কাজ করছেন তারা। যারা কিনা নদী তীরবর্তী মানুষ, তাদের শঙ্কিত হওয়ার কোনোই কারণ নাই। এটা একদমই সময়েই করা হচ্ছে। তারপরে যদি যখন কোথাও ইমার্জেন্সি লাগবে, সেটা আমাদের অন্য ধরনের কাজ, সেটা ইমার্জেন্সি আমরা ফ্লাড ফাইটিং করে থাকি। পানি উন্নয়ন বোর্ড বলছে শহরের পশ্চিমে বাঁধ প্রশস্ত করতে ২৬৮ কোটি টাকার প্রকল্প একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। রাজশাহী শহরের কোল ঘেঁষে বয়ে চলা পদ্মা নদীর এই ৩০ কিলোমিটার তীরে গত ৮ বছরে ভাঙন এবং বাঁধ দেবে যাওয়ার ঘটনায় ৫টি অতি গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। তারা বলছে এই বর্ষা মৌসুম শেষ হলে ৮৬ কোটি টাকা ব্যয়ে ২২৮০ মিটার বাঁধ পুনঃসংস্করণ করবেন তারা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করতে না পারলে টেকসই উন্নয়নের আন্তর্জাতিক লক্ষ্যমাত্রা এসডিজি অর্জন কঠিন হবে বলে জানিয়েছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় সিডাপ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে এসডিজির লক্ষ্য অর্জনে সুশীল সমাজের প্রতিনিধি ও ২৬টি দেশি বিদেশি বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বয়ে সিপিডির উদ্যোগে নবগঠিত নাগরিক প্ল্যাটফর্মের ঘোষণা দেওয়া হয়। সিপিডি জানায়, টেকসই উন্নয়নের লক্ষ্য পূরণে সরকারের নেওয়া পদক্ষেপগুলোর উপর সরকারি নজরদারির পাশাপাশি নাগরিক প্ল্যাটফর্ম বিবেচনার বাইরে থাকা জনগোষ্ঠীকে অন্তর্ভুক্তকরণেরও উদ্যোগ নেবে। সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান ছাড়াও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমরা মনে করি যে ওই যে উন্নয়নের যে স্তম্ভটি আছে, তারপরে সামাজিক যে স্তম্ভটি আছে এবং পরিবেশের যে স্তম্ভটি আছে, যে স্তম্ভ তিনটির উপর দাঁড়িয়ে আছে এই কর্মসূচিতে, এই তিনটি কার্যকর হবে না যদি সুশাসন, মানবাধিকার, আইনের শাসনের বিষয়টি গুরুত্বের সাথে যদি আমরা এই তিনটির সাথে অন্তর্ভুক্ত না করি। আমরা বাংলাদেশে এসডিজির বাস্তবায়ন চাই। সরকার যে কাজগুলো করছে সেই কাজগুলোর সাথে গঠনমূলক সহযোগিতা করতে চাই, আবার একই সাথে সরকার যে কাজগুলো করছে তার উপর আমরা নজরদারিও করতে চাই। বিদ্যুৎ বিভাগের মহাপরিকল্পনায় আগামীতে নবায়নযোগ্য জ্বালানি খাতকে কাজে লাগিয়ে ১০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ই এলাহি চৌধুরী। শনিবার রাজধানী বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ বিভাগের মহাপরিকল্পনায় পিএসএমপি নিয়ে দাতা সংস্থা জাইকার সাথে এক সেমিনারে একথা জানান তিনি। এ সময় পরিবহন খাতে সিএনজির বিকল্প হিসেবে এলপিজি গ্যাস ব্যবহার করা হবে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। বিশ্বের গ্যাসের প্রাইস স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে দেখে আমরা মনে করছি যে আমাদের অল্টারনেটিভ ফুয়েলে যেতে হবে, যার জন্য আমরা এলপিজি যাচ্ছি। আমরা আশা করছি ভবিষ্যতে গাড়িতে আমরা ভেহিকেলে এলপিজি ব্যবহার বাড়াবো, সেখানেও আমরা চিন্তা ভাবনা করছি। ১০,০০০ মেগাওয়াট কম লাগবে যদি আমরা শুধু এফিশিয়েন্ট এবং এবং কনজারভেশন করি, তার মানে এক পঞ্চমাংশ কম লাগছে। সেই জন্য এই দিকে আমাদের গুরুত্ব দিতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া, কিন্তু এটা কোনোভাবে এখনই বলে রাখা যায় না। এর মধ্যে বিভিন্ন প্রযুক্তিগত উন্নতিও হতে পারে ভবিষ্যতে।
পরিবেশ দূষণের অভিযোগে হাজারীবাগের ট্যানারি মালিকদের জরিমানা করা হাইকোর্টের দেয়া আদেশের কপি পাওয়ার পরই এ বিষয়ে আপিল করা হবে বলে জানিয়েছে চামড়া শিল্প মালিকদের সংগঠন বিটিএ। শনিবার ধানমন্ডিতে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। এ সময় সাভারের হেমায়েতপুরে পরিকল্পিত চামড়া শিল্প নগরীতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার চালু করা সহ আনুষঙ্গিক সুবিধা নিশ্চিত করা হয়নি বলেও অভিযোগ করা হয়। মূল সার্টিফিকেট কপিটা আসার পরে আমরা যদি দেখি যে আমাদেরকে 50,000 টাকা করে প্রত্যেক দিন জরিমানা দিতেই হয়, তাহলে আমরা অবশ্যই এটার ব্যাপারে আমরা উচ্চ আদালতে যাব। আমরা শিফটিং করব যে আমাদের যে মেশিনারিজ গুলো আছে সেই মেশিনারিজ গুলো যে আমরা নিয়ে যাব। এই প্রত্যেকটা ট্যানারি মেশিনারিজ কিন্তু ব্যাংকে আপনার মর্গেজ আছে। আর বারবার বলছি যে সফট লোনের কথা, এই সফট লোনের ব্যাপারে তো আমাদের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। মহামান্য কোর্টকে বলবো যে ওইখানে সচিত্র প্রতিবেদন আমরা প্রয়োজনে দাখিল করব যে এখানে আপনার এখনো আমাদের প্রায় 40% কাজ আপনার বর্জ্য শোধনাগারের বাকি রয়েছে। মেয়াদোত্তীর্ণ সামগ্রী বিক্রি করায় রাজধানীর একটি সুপার শপ সহ 3টি প্রতিষ্ঠানকে 65,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার জাতীয় ভোক্তা অধিকার সংস্থা রাজধানীর আদাবর, দারুস সালাম ও শাহ আলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সুপার শপ প্রিন্স বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, পণ্যের গায়ে খুচরা মূল্য না থাকা সহ বিভিন্ন কারণে ওই প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স বিক্রি করায় ফ্যামিলি কেয়ার সহ 2টি প্রতিষ্ঠানকে 15,000 টাকা জরিমানা করে। অভিযানে বাণিজ্য মন্ত্রণালয় ও বিএসটি এর কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ওজন বা পরিমাপে তারপরে আছে মেয়াদ উত্তীর্ণ পণ্য প্লাস উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ এগুলো না থাকার এবং সর্বোচ্চ খুচরা মূল্য এগুলো না থাকার জন্য ভোক্তা অধিকার আইন 37 ধারা, 47 ধারা এবং 51 ধারা লঙ্ঘনের দায়ে তাদেরকে 3টা প্রতিষ্ঠানকে 65,000 টাকা জরিমানা করা হয়েছে। প্রতি বছর ঈদের সময় গার্মেন্টস মালিকরা শ্রমিকদের বেতন বোনাস দিতে নানা টালবাহানা করে অভিযোগ করে সরকারের ঘোষিত 21 রোজার মধ্যেই বেতন বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক ও শিল্পরক্ষা জাতীয় মঞ্চের উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানান শ্রমিক নেতারা। এ সময়ের মধ্যে বেতন বোনাস না দিলে গার্মেন্টস সেক্টরে সৃষ্ট শ্রম ও অসন্তোষের দায়ভার তারা নেবে না বলেও শ্রমিক মালিকদের হুঁশিয়ারি করে দেন। বক্তারা বলেন, শ্রম আইন অনুযায়ী মূল বেতনের সমপরিমাণ বোনাস দেওয়ার কথা থাকলেও অধিকাংশ মালিক তা দিতে চান না। সবসময় ঈদে বেতন বোনাস পাওয়া নিয়ে শ্রমিকদের অনিশ্চয়তা থাকতে হয়। প্রত্যেকটি শ্রমিককে বেসিকের সমান তারা বোনাস দিতে হবে। আমি জানি না কতগুলো গার্মেন্টস কারখানা এই আইন মেনে তারা দিবেন। আপনাদেরকে আহ্বান করছি এবং বলছি, সরকার ঘোষিত 21 রমজানের মধ্যেই তাদের বেতন ভাতা সকল পাওনাদি পরিশোধ করবেন, নয়তোবা যে বিচ্ছিন্ন যে শ্রম অসন্তোষ দেখা দিবে, যে সমস্যায় আপনারা পড়বেন, এর দায় দায়িত্ব কোনো নেতা কোনো শ্রমিকের নয়, সব দায় দায়িত্ব মালিককে নিতে হবে। বেসরকারি চাকরিজীবীদের বেতন না বাড়লেও প্রস্তাবিত বাজেটে অতিরিক্ত কর আরোপের কারণে তারা পরিবার পরিজন নিয়ে সমস্যায় পড়বেন। এক্ষেত্রে উৎসব ভাতা, গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের সুদের উপর কর আরোপের বিধান বাতিল করার দাবি জানিয়েছেন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের এমপ্লয়িজ ইউনিয়নের নেতারা। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান তারা। বক্তারা বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লেও বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর কোনো উদ্যোগ নেয়নি সরকার। এদিকে জিনিসপত্রের দাম বাড়লেও করদাতাদের কোনো রেয়াত না দিয়ে বাজেটে দ্বিগুণ কর নেওয়ার বিধান করেছে। এক্ষেত্রে কোম্পানির মুনাফায় শ্রমিকদের শেয়ারের উপর কর আরোপের বিধান প্রত্যাহার এবং আয়ের 30% সঞ্চয়পত্রে বিনিয়োগের সুযোগ ও 15% কর রেয়াতের সুযোগ বহাল রাখার দাবি জানান তারা। সেই অধ্যায়টি আর বাস্তবায়িত হবে না। আপনারা জানেন যে বোনাস, উৎসব ভাতার উপরেও ট্যাক্স আমরা বেসরকারি কর্মচারীরা দিয়ে থাকি। এই প্রস্তাবটি বাতিল করবার জন্য বলছি, কারণ সরকারি কর্মচারীদের এর উপরে কোনো ট্যাক্স দিতে হয় না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র কারো উপর বৈষম্য তৈরি করতে পারে না। বেসরকারি সেক্টর একভাবে আয়কর দিবে, সরকারি কর্মচারীরা আরেকভাবে আয়কর দিবে, সেটি হতে পারে না। আমরা প্রস্তাব করছি উৎসব ভাতার উপরে যে ট্যাক্স আছে সেই ট্যাক্সটি প্রত্যাহার করা হোক। ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায় দায়বদ্ধতা ও জবাবদিহিতা থাকায় এ ব্যবস্থায় আর্থিক বিপর্যয়ের কোনো সুযোগ নেই উল্লেখ করে দেশে ইসলামিক ব্যাংকিং আরও বাড়ানো উচিত বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। শনিবার রাজধানীর একটি হোটেলে ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম আয়োজিত ইসলামিক ব্যাংকিং শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, সুদমুক্ত ও প্রকৃত সম্পদের বিপরীতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য সারা পৃথিবীতেই ইসলামিক ব্যাংকিং এর চর্চা বাড়ছে। এমনকি পশ্চিমা বিশ্বে অনেক দেশ প্রচলিত ব্যাংকিং এর পরিবর্তে ইসলামিক ব্যাংকিংকেই অনুসরণ করছে। অবস্থায় দেশের অন্যান্য সুদভিত্তিক ব্যাংকগুলোকেও ইসলামী ব্যাংকিং এ রূপান্তরের আহ্বান জানান পরিকল্পনা মন্ত্রী। নৈতিকতা দায়বদ্ধতা এখানে আছে, জবাবদিহিতা এখানে আছে, আর বাকিগুলো বাকিগুলো সেখানে হলো কমার্শিয়াল এক্সপিরিয়েন্স আর এখানে হলো মনোনীতি। নৈতিকতার মান না, এই যে বিপর্যয়গুলো পৃথিবীতে আসে, কেন আসে? এক্সেসিভ গ্রিড থেকে। যখন মনোনীতির ভিত্তিতে যদি ইসলামিক ব্যাংকিং মতো ব্যাংকিং কার্যক্রম চালু হয় সারা বিশ্বে, তাহলে 1929-1933 মতো গ্রেট ডিপ্রেশন আসবে না, 207-238 শুরু করে এ পর্যন্ত গ্রেট রিসেশনও পৃথিবীতে আসবে। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ব্যাংকের নির্বাহী কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। এছাড়া যমুনা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। ঋণ চুক্তির আওতায় গ্রিসের জন্য চলতি সপ্তাহে 7.5 কোটি ইউরো অর্থ ছাড় করেছে ইউরোজোন। কয়েকটি ব্যয় সংকোচন শর্তের আওতায় এই ঋণ সহায়তা পাচ্ছে অ্যাথেন্স। গেল সপ্তাহে সরকারি খাত বেসরকারীকরণ, পেনশন কাটছাট সহ বেশ কিছু সরকারি খাতে ব্যয় কমানোর মতো শর্ত পূরণের পর গ্রিসের জন্য এ অর্থ ছাড় করেছে ইউরোপীয় ইউনিয়ন স্ট্যাবিলিটি মেকানিজম। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলছে, এত মোটা অঙ্কের ঋণ পরিশোধ গ্রিসের পক্ষে অসম্ভব। বর্তমানে গ্রিসের মাথার উপর 30,000 কোটি ইউরো ঋণের বোঝা রয়েছে, যা দেশটির মোট প্রবৃদ্ধির 180%। বেকারত্বের হার ঠেকেছে 24.4%। মন্দা কাটিয়ে ধীরগতিতে হলেও উন্নয়নের ধারায় ফিরছে রুশ অর্থনীতি। 2014 সালে ক্রিমিয়া ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার ক্ষতি অনেকটাই কাটিয়ে উঠেছে দেশটি। সম্প্রতি রাশিয়ায় বিনিয়োগকারীদের সাথে এক বৈঠকে এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তিনি আরও বলেন, দেশের অর্থনীতি এখন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত, কারণ মূল্যস্ফীতি কমেছে, সেই সাথে বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণের মজুদ বেড়েছে। পাশাপাশি মুদ্রা বাজার এবং রুবলের মান স্থিতিশীল রয়েছে। দেশের অর্থনীতি স্থিতিশীল হতে শুরু করায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর রাশিয়ায় বিনিয়োগের পরিমাণ বেড়েছে। সার্বিক পরিস্থিতিকে দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি। গেল মাসে চীনের অভ্যন্তরীণ খুচরা বিক্রি বেড়ে 2.66 ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, যা গেল বছরের একই সময়ের চেয়ে 10% বেশি। সেই সাথে দেশটিতে বাড়ছে সরাসরি বিদেশি বিনিয়োগ। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশটিতে বিদেশি বিনিয়োগ হয়েছে $7,350 কোটি। তবে এ সময়টায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা কমে দাঁড়িয়েছে $3 ট্রিলিয়ন। বিশ্লেষকরা বলছেন, ধীরগতিতে হলেও আবারও উন্নয়নের ধারায় ফিরছে চীন অর্থনীতি। দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছি ডিএসই ওয়েবসাইটে। আমরা এখন পর্যন্ত যে লেনদেন পরিস্থিতি দেখতে পাচ্ছি, তাতে সকাল থেকে সূচকের কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখলেও তা এখন কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। অর্থাৎ আমি যদি ডিএসই এক্স ইন্ডেক্সের অবস্থা দেখি, তাহলে এটি কিন্তু এখন পর্যন্ত 1.42 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 4,398 পয়েন্টে। আমি যদি ডিএসই সরিভিত্তিক যে সূচক রয়েছে সেটি যদি আমি একটু দেখিয়ে দিই, তাহলে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এটি অবস্থান করছে 1082 পয়েন্টে এবং এই সূচকটি কিন্তু কিছুটা বেড়েছে, অর্থাৎ 1.20 পয়েন্ট কিন্তু এখন পর্যন্ত বেড়েছে। ডিএসই 30 ইন্ডেক্স এটি কিন্তু 0.05 পয়েন্টের মতো কমেছে এই সূচকটিও এবং অবস্থান করছে 1729 পয়েন্টে। আমরা যদি এখন পর্যন্ত লেনদেন অবস্থা দেখি, তাহলে 105 কোটি টাকার লেনদেন হয়েছে। যদিও এখন পর্যন্ত দাম বাড়ার তালিকায় রয়েছে মাত্র 73টি প্রতিষ্ঠান এবং অধিকাংশ প্রতিষ্ঠানের দাম কিন্তু কমেছে, অর্থাৎ 138টি প্রতিষ্ঠান কিন্তু দর হারিয়েছে এবং অপরিবর্তিত রয়েছে আমরা দেখতে পাচ্ছি 69টি প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানের। তো যেমনটি আমি বলছিলাম, সকাল থেকে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ 11:10 পর থেকে কিন্তু সূচকের সবকটি ধারাই নিম্নমুখী প্রবণতার দিকে অগ্রসর হয়। আমি যদি টপ 20 শেয়ারের তালিকা দেখে নেই, তাহলে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি টপ 20 শেয়ারের তালিকায় প্রথমেই রয়েছে বাংলাদেশ বিল্ডিং কর্পোরেশন। এই প্রতিষ্ঠানটি কিন্তু সর্বশেষ 42 টাকা 50 পয়সায় লেনদেন হচ্ছে এবং এই প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি 43 টাকা 20 পয়সা। তালিকার 2 নম্বরে রয়েছে একমি, এই প্রতিষ্ঠানটি একমি ল্যাবরেটরিজ, এই প্রতিষ্ঠানটি তালিকার 2 নম্বরে এবং অবস্থান করছে 1117 টাকা নিয়ে। এই প্রতিষ্ঠানটি 121 টাকা সর্বোচ্চ দর এবং 117 টাকায় সর্বনিম্ন দরে এটি লেনদেন হচ্ছে। তালিকার 2 নম্বরে রয়েছে ওরিন ফিউশন, এই প্রতিষ্ঠানটি 74 টাকা 60 পয়সা সর্বশেষ দর নিয়ে অবস্থান করছে। তালিকার 3 নম্বরে প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ দর অবস্থান করছে 76 টাকা 10 পয়সা এবং সর্বনিম্ন দর 73 টাকা 20 পয়সায়। তালিকার 4 নম্বরে রয়েছে কাশেম ড্রাইসেল, এই প্রতিষ্ঠানটি সর্বশেষ লেনদেন হচ্ছে 85 টাকা 80 পয়সা এবং সর্বোচ্চ দর 87 টাকা, যদিও প্রতিষ্ঠানটি 82 টাকা 90 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হয়েছে। তালিকার 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ডোরিন পাওয়ার, এই প্রতিষ্ঠানটি 67 টাকা 80 পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে এবং এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানটির সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি 68 টাকা 40 পয়সা এবং সর্বোচ্চ দর 86 টাকা 80 পয়সায় অবস্থান করছে। ইসলামী ব্যাংক রয়েছে তালিকার 6 নম্বরে, এটি 26 টাকায় সর্বশেষ লেনদেন এবং সর্বোচ্চ দর 27 টাকা এবং সর্বনিম্ন দর 26 টাকায়। অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড রয়েছে তালিকার 7 নম্বরে, প্রতিষ্ঠানটি 27 টাকা 10 পয়সায় সর্বশেষ লেনদেন এবং সর্বোচ্চ দর 27 টাকা 60 পয়সা, যদিও প্রতিষ্ঠানটি 26 টাকা 90 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হয়েছে। তালিকার 8 নম্বরে রয়েছে আমান ফিড লিমিটেড, এই প্রতিষ্ঠানটি 81 টাকা 40 পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে এবং এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানটির সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি, আমরা আমান ফিডের সর্বোচ্চ দর দেখতে পাচ্ছি 83 টাকায়, যদিও এই প্রতিষ্ঠানটি 80 টাকায় 70 পয়সা সর্বনিম্ন দরে এই প্রতিষ্ঠানটি লেনদেন হচ্ছে। ইউনাইটেড এয়ার রয়েছে তালিকার 9 নম্বরে, প্রতিষ্ঠানটি সর্বোচ্চ দর 6 টাকা 70 পয়সা এবং সর্বনিম্ন দর 6 টাকা 40 পয়সায় অবস্থান করছে। তালিকার 10 নম্বরে রয়েছে বিএসআরএম লিমিটেড, এই প্রতিষ্ঠানটি সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি 149 টাকা 30 পয়সা এবং সর্বনিম্ন দর 146 টাকা 50 পয়সা। লাফার্জ সুরমা রয়েছে তালিকার 11 নম্বরে, প্রতিষ্ঠানটি 75 টাকা 10 পয়সায় সর্বোচ্চ দর এবং 73 টাকা 90 পয়সায় সর্বনিম্ন দর অবস্থান করছে। অ্যাপেক্স ফুড রয়েছে তালিকার 12 নম্বরে, প্রতিষ্ঠানটি 325 টাকা 30 পয়সায় সর্বোচ্চ দর নিয়ে অবস্থান করছে এবং 318 টাকা 10 পয়সায় সর্বনিম্ন দরে এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানটি লেনদেন হচ্ছে। ইবনে সিনা রয়েছে তালিকার 13 নম্বরে, এই প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত আমরা যে দেখতে পাচ্ছি তাতে 235 টাকায় সর্বশেষ লেনদেন হচ্ছে এবং 239 টাকা 90 পয়সায় এটি সর্বোচ্চ দর এবং 234 টাকায় প্রতিষ্ঠানটি সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি ছিল এরকমটাই। আবারও জানিয়ে দিচ্ছে সময় বাণিজ্যের শিরোনামগুলি। চাহিদা মতো গ্যাস মিলছে না, রাজধানীর বেশ কিছু এলাকার বাসাবাড়ি ও সিএনজি স্টেশনে বেড়েছে গ্রাহক ভোগান্তি, সংকট থাকলেও তা সীমিত বলছে তিতাস। আগামী অর্থবছরে ব্যক্তিখাতে বিনিয়োগ জিডিপির 23% উন্নীত করা লক্ষ্যমাত্রা, গ্যাস বিদ্যুৎ সংকট নিরসন না হলে কাটবে না স্থবিরতা বলছেন অর্থনীতিবিদরা। অরক্ষিত হয়ে পড়েছে রাজশাহী নগরী সংলগ্ন পদ্মার পার, ভিটেমাটি হারানোর শঙ্কায় নদী পারে মানুষ, চলছে বাঁধ সংস্কার জানালো পানি উন্নয়ন বোর্ড। এবং সারা দেশে বিপণী বিতানগুলোতে জমে উঠছে ঈদের কেনাকাটা, নরসিংদীর জামদানি পল্লীতে কারিগরদের এখন রাত দিন ব্যস্ততা। এই ছিল সময় বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।